প্রেমের নীল কাব্য লিখেছেন নওরিন কবির তৃষা। পর্ব সংখ্যা ৪৫। আকাশটা আজ বড্ড বিষণ্ণ। একরাশ জেদি মেঘ যেন আষ্টেপৃষ্ঠে গ্রাস করেছে সমগ্র উজ্জ্বলতা। নীল এমপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সময় যেন তার হাত থেকে বালির মতো ফসকে যাচ্ছে। নতুন দায়িত্ব, নতুন দায়বদ্ধতা। অফিসার পার্টি অফিসে সেই গোলক ধাঁধায় সে এখন এতটাই মগ্ন যে চাইলেও আর আগের মতো সময় দিতে পারে না তিহুকে। প্রতিদিন ফেরার সময় গুচ্ছ গোলাপ, তোড়া বেলির গাছরা আর প্রিয়তমার পছন্দের কখনো আইসক্রিম, কখনো চকলেট আনার নিত্য স্বভাবে পরিণত হয়েছে তার। তবে এসবের মাঝেও নিজেকে বড্ড একা লাগে তিহুর। তার প্রতিদিনের রুটিন এখন শুধু ভার্সিটি আর বাড়ি, এই দুই মেরুর মাঝে ঘুরপাক খাওয়া। দিনগুলো কাটছে ভীষণ একঘেয়েমিতে। প্রায় 5 দিন অতিবাহিত হলো আজ। নীলের সঙ্গে দেখা হয় না তার। নীল রাতে কখন ফেরে জানা নেই। কখন অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে যায়। পাখির কিচিরমিচির শব্দে রোদেলা ভরে ঘুম ভাঙতে অনুভূত হয় তার মাথার কাছে কিছুটা শুকিয়ে যাওয়া বেলি ফুলের মিষ্টি সুবাস। সূর্যটা মধ্য গগনে, মহলটা প্রায় জনমানবহীন। নবীন গুরু স্কুলে নয়তো ভার্সিটিতে, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ ক্লাস না থাকার দরুন আজ ভার্সিটি যায়নি তিহু। ভালো লাগছে না কিছু তার। তার অমন নীলের শূন্যতা একটু অনুভব হচ্ছে আজ। ভাবতে ভাবতে পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেললো আজ নীলের অফিসে যাবে সে। সিদ্ধান্ত এক মুহূর্তের হলেও তৈরি হতে দেরি নেয়নি সে। ঘড়ির কাঁটায় 1:30। নীলের পছন্দের নীল রঙা স্লিভলেস লং গাউন পরেছে সে আজ। নীলের স্রোতস্বিনী স্নিগ্ধ লাগছে তাকে। শেষবারের মতো আয়নায় নিজের প্রতিবিম্বি দেখে নিয়ে বেরোলো। পা রাখলো মির্জা সূচনার কক্ষের দিকে। মির্জা সূচনা কক্ষের নিচতলার ওপর উত্তর পাশে বিশাল আয়তনের এই ঘরটি আধুনিক বিলাসিতার চেয়েও অভিজাত্যের ছাপটা যেন বেশি। আম্মু। মির্জা সুজনের চশমার ওপর দিয়ে তাকালো। তিহু তৎক্ষণাৎ বলল, আমি একটু বেরোচ্ছি। স্মিত হাসলেন তিনি। তিহুর সাজগোজার চোখের অস্থিরতা তাকে অভিজ্ঞ নারীর বুঝতে বাকি রইল না গন্তব্য কোথায়। তাই তিনি আর কোনো কিছু জিজ্ঞাসা না করে স্নিগ্ধ স্বরে বলল, আচ্ছা যা। তার সলজ্জ অনুমতি পেতেই তিহু খুশি মনে বেরিয়ে যেতেই মির্জা সূচনা আবার ডাকলো, নুরাইন। তিহু পিছু ঘুরে মির্জা সূচনাকে হেসে বললেন, সাবধানে যাস, আর আমি ড্রাইভারকে বলে দিচ্ছি গাড়ি বের করতে। তিহু বিনিময় সামান্য হেসে প্রস্থান করলো সেখান থেকে। তিহু বেরিয়ে যেতে মির্জা সূচনা পাশে থাকা সেলফোনটা ড্রাইভারের রহিমের নাম্বারে ফোন দিতে অবগত হলেন। বুকের ভেতরটা এক অজানা উত্তেজনায় টিপ টিপ করছে। ড্রাইভার আসতেই তিহু দেখলো রূপালী রঙের মার্সিডিজটা প্রস্তুত। ড্রাইভার রহিম চাচা দরজা খুলে দাঁড়িয়ে ধীর পায়ে তিহু গিয়ে বসলো গাড়িতে। সে বসতেই গাড়িটা চলতে শুরু করলো। মহলে বিশাল ফটক পেরিয়ে মেন রোড ধীরে ধীরে শহরের ব্যস্ত রাজপথ ছাড়িয়ে গেল বনানীর অভিজাত বাণিজ্যিক এলাকার দিকে। অতিবাহিত হতে থাকলো মিনিট 30। হঠাৎই শহরের অভিজাত এলাকায় সুউচ্চ এক দালানের সামনে এসে থমকালো গাড়িটা। তিহু এতক্ষণে ধ্যানমগ্ন থাকার হঠাৎই এমন স্থবিরতায় হকচকিত নয়নে চাইল প্রশ্ন করতে গিয়েও এক ঝলকায় মুখ পানে তাকিয়ে থমকে গেল সে। সুউচ্চ সেই ভুবনের ঊর্ধ্বদেশে বরাবর উজ্জ্বল করছে সোনালী অক্ষরে খোদাইকৃত খান এম্পিয়ার নামটা। দৃঢ়শিস্তে গাড়ি থেকে নামলো তিহু। রহিম চাচাকে ইশারায় প্রস্থানের নির্দেশ দিতেই ফের তাকালো সম্মুখে। বাইরে থেকে দৃশ্যমান বিল্ডিংটার স্থাপত্যশৈলী, অভিজাত স্থাপ স্পষ্ট। পুরো ভবনটা আবৃত নীলের আবরণে। বিশাল ফটকের সামনে নিরাপত্তা কড়াকড়ি। দেখে বোঝা যায় এখানে সাধারণদের প্রবেশ কতটা নিয়ন্ত্রিত। তবে বাইরের পৃথিবী থেকে ভেতরের ব্যস্ত কর্মতা বোঝার উপায় নেই। তিহু ধীর পায়ে নেমে এন্টোস্পেট সংকীর্ণ কাঁচের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় নিঃশব্দে খুলে ভেতরে সেন্ট্রাল এসির হিমেল হাওয়ায় সদের অভ্যর্থনা জানালো তাকে। অভ্যর্থনা কক্ষের বিশাল চারপাশে একদম শান্ত, শুধু কোথাও একটা ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। তিহু নিজের পরিধানকৃত গাউনটা এবার ঠিক করে উঁচু করে নিল। তার উপস্থিতি যেন পুরো অফিসে গাম্ভীর্যটা খানিকটা থমকে দিয়েছে। রিসেপশনে থাকা তরুণী তিহুর এমন স্নিগ্ধ সাজে মুগ্ধ বিমোহিত দৃষ্টি চেয়ে রইল খানিকক্ষণ। হঠাৎ পেছন থেকে ভেসে আসলো কণ্ঠস্বর, নুরাইন ম্যাডাম। তৎক্ষণাৎ পেছনে থেকে ভেসে আসা নাম শুনে তিহু চমকে ফিরে তাকালো। দেখলো মর্জিত পোশাক পরিহিত এক যুবক। তাকে সম্মতির মুখে এগিয়ে আসতেই তিহু কিছুটা অবাক হলো। স্মিত বিস্ময় হয়ে গেল। প্রশ্ন ছুড়ল, আপনি আমাকে চেনেন কি করে? আমি তো আগে কখনো এখানে আসিনি। যুবকটি বিনিময় স্মিত হেসে উত্তর দিল, ম্যাডাম, খাম এম্পিয়ারে আপনাকে চেনেন এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। স্যার, আপনার ছবি আমাদের দেখায়নি ঠিকই, কিন্তু তার ডেস্কে রাখা ফ্রেম তো আপনারই হাসি মুখের রাজত্ব। তাছাড়াও
স্যারের ব্যক্তিগত নির্দেশনা, আপনাদের প্রতিটি পছন্দ অপছন্দ আমাদের নখদর্পণে, তাই আমাদের কাছে আপনি পরিচিত নন, বরং অনেক প্রতীক্ষিত এক অতিথি। তিহু স্তম্ভির হলো, যেন দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ। নীল যে তার অগোচর অফিসে এই নিয়ন্ত্রিত পরিবেশে তা কিভাবে জড়িয়ে রেখেছে কোন অক্ষরে টের পায়নি সে। যুবকটি আরো সৌজন্য দেখে বলল, ম্যাডাম আসুন আমার সাথে। স্যার, একটি জরুরি মিটিং আছে, খুব সম্ভবত অতি শীঘ্রই শেষ হবে সেটা। অফিসের কর্মচারীদের কৌতূহল এবং শ্রদ্ধা মিশ্রিত দৃষ্টি, আর প্রত্যেকের শ্রদ্ধা মিশ্রিত সম্ভাষণে মাঝখান দিয়ে তিহু ধীর পায়ে এগিয়ে চলল। করিডোরে দিয়ে যাওয়ার সময় অনুভূত হলো, এ যেন অফিস নয়, বরং নীলের তৈরি অদৃশ্য সাম্রাজ্য, যেখানে সে অনবহু নয়, বরং সম্রাজ্ঞী। দরজায় খোদাই করে লেখা ওয়াহিদ খান নীল, সেখানে এসে থমকালো তিহু। দরজাটি নিঃশব্দে খুলে যেতেই ভেতরে পা রাখল তিহু। ভেতরে পা রাখতে এক স্নিগ্ধ অভিজাত্যের গ্রান তাকে আচ্ছন্ন করে ফেলল। বিশাল এই কেবিনটি যেন ছোটখাটো একটা আস্ত রাজ্য। কেবিনের উত্তর দিকে পুরোটাই কাছে দেওয়াল, সেখান থেকে বাইরের তিলতমতা ঢাকা শহরের ছবিটার মতোই দেখাচ্ছে। তিহু ধীর পায়ে ভেতরে এগিয়ে এলো। বিশাল আয়তনের কেবিনটা আধুনিক আসবাবপত্রে সজ্জিত হয়েও সেখানে নীলের রুচি এক অনন্য ছাপ স্পষ্ট। ঘরে ঠিক মাঝখানে বিশাল এক মেহগনি কাঠের ডেস্ক, স্থপিকৃতি ফাইল। সেই ডেস্কের এক কোণে রাখা একটা মাঝারি সাইজের রূপালী ফ্রেম। তিহু আলতো হাতে সেটা তুলে নিল, দেখলো তার একটি হাস্যোজ্জ্বল ছবি সেখানে চলচল করছে। ছবিটির দিকে তাকিয়ে তিহু অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠালো। সে ফ্রেমটা সযত্নে যথাস্থানে রেখে পুরো কেবিনটার ওপর একবার নজর বোলালো। বিশাল আকার এই কক্ষে এক কোণে চার্টার গ্রাফ সম্বলিত একটি ডিজাইন প্রেজেন্টেশন বোর্ড রয়েছে, যেখানে খান এম্পায়ারের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা ঝকঝক করছে। কক্ষের মাঝখানে দামি লেদারের রিভলভারিং চেয়ার, ডেস্কের একপাশে সাজানো রয়েছে আধুনিক ম্যাকবুক, একটি স্টাইলিশ ল্যাম্পশেড, আর অত্যন্ত নিখুঁতভাবে ফাইল আকারে সাজিয়ে রাখা অর্গানাইজার। ঘরের একদিকে দেওয়ালে সুন্দর কাচের আলমারি, নীলের ব্যবসায়িক সফলতার বেশ কিছু গোল্ডেন ট্রফি এবং সম্মাননার স্মারক। তিহু যখন কেবিনের সৌন্দর্য বিশ্লেষণে মগ্ন, তখনই দরজায় লক খোলার মৃদু শব্দ হলো। সে চট করে পেছনে ফিরতে দেখলো নীল ঢুকছে। পরনে তার নেভি ব্লু শার্ট, স্লিভগুলো কোণে পর্যন্ত গোটানো, কপালে ক্লান্তির রেখা স্পষ্ট দেখা হলেও তুইকে দেখা মাত্র তার চোখের মনে যেন বিস্মরিত হলো। প্রশান্তিতে চিকচিক করে উঠলো তা। নীল হাতে থাকা ফাইলটা পাশের ছোট টেবিলের ওপর রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তুই চোখ কুঁচকে তাকিয়ে আছে নীলের দিকে, এগিয়ে আসে খানিকটা, তাকে স্পর্শ করে বলল, নো, এটা রিয়েল। তিহু অভিমানী চোখে তাকালো। তার ঠোঁট দুটো সামান্য ফুলে উঠেছে। সে কোনো কথা না বলে জানালার দিকে মুখ ফুরিয়ে নিল। নীল আলতো পায়ে তার ঠিক পেছনে এসে দাঁড়ালো। তিহুর গায়ের সে প্রিয় পারফিউমের ঘ্রাণে নীলের সকল ক্লান্তি যেন মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। সামান্য মুচকি হেসে ফিসফিসিয়ে বলল, এতটা সাজগোজ করে এসেছো, অথচ যার জন্য এসেছো তার সঙ্গে কথা বলবে না? তিহু এবার ঘুরে দাঁড়ায়, নীলের দিকে তাকায়। নীলব সেই চোখে রাজ্যের ক্লান্তি ছাপ থাকলেও তার জন্য সীমাহীন ভালোবাসা। তিহু আলতো করে নীলের শার্টের কলার টেনে দিল। ঢং করবেন না এত, হ্যাঁ? যখন নিজ থেকে আমার সঙ্গে দেখা করতেন না, তখন বোঝান আমার কেমন লাগে। আজ 5-5টা দিন হয়ে গেল আপনার দেখা নেই, এতটা ব্যস্ত আপনি। নীল হাসলো খানিক, হাত বাড়িয়ে তিহুর গালের ওপরে সে পড়া অবদ্ধ চুলগুলো কানের পিছে গুজে দিল। সরি অর্কিড। তিহু আর কিছু না বলে নিজেকে ঝাঁপিয়ে দিল। ছাড়ুন, আমায় লাগবে না আপনার ঢঙে সরি। সে যত নিজেকে ছাড়াতে চাইলো, নীল তত তাকে সঙ্গে নিজে আষ্টে পৃষ্ঠে নিল। আমি রেডি, সরি অর্কিড। তিহু নীলের বুকে স্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে। তার অভিমানী বরফগুলো যেন নিজের শরীরের উষ্ণতা একটু একটু করে গলাতে শুরু করেছে। তবুও গলার স্বর কিছুটা অভিমানী করে সে বলে, সরুন, আপনার সরি আমার লাগবে না। নীল প্রেয়সীর অভিমানী মুখের দিকে তাকিয়ে মুচকি আসলো। অতঃপর তাকে আরেকটু কাছে টেনে ললাটে উষ্ণ প্রেমের পরশে দিয়ে বলল, ছাড়তে তো ধরিনি প্রিয়তমা। নীলের প্রতিটি কথায় তিহু আচ্ছন্ন হয়ে আসছে, যেন ধোঁয়াশায় ভরা চারদিক। নীল হয়তো বুঝলো প্রিয়তমার এমন নাজুক অবস্থা। সে ধীরে ধীরে তিহুর থেকে নিজেকে কিঞ্চিৎ দূরত্বে সরালো।
মুহূর্তেই কোলে তুলে নিল তাকে। তিহু বিস্ময়ের চূড়ান্ততে পৌঁছে গেল যেন। কি করছেন? নামায় বলছি। নীল তাকে কিছু বলতে দিল না, সম্মুখে এগিয়ে যেতে যেতে বলল, ডোন্ট মুভ। তিহু ভুরু কুঞ্চিত করে তাকালো। নীল সামান্য হেসে এগিয়ে এসে কেবিনের পূর্ব পাশে। তিহু অবাক হয়ে দেখল নীল দেওয়ালে হাত দিয়ে একটি বিশেষ নকশা স্পর্শ করতে নিঃশব্দে দেওয়ালের একটি অংশ সরে গেল। ভেতরে যাওয়ার ছোট একটা পথ উন্মোচিত হলো। তিহুকে কোলে নিয়ে নীল সেই রহস্যময় অন্ধকারাচ্ছন্ন ঘরের দিকে প্রবেশ করলো। কিছুক্ষণের মাঝে নিজেদের এক আশ্চর্য মায়াবী আলোয় আচ্ছাদিত পরিবেশ আবিষ্কার করলো তিহু। তার মনে হলো যেন এক লহমায় বর্তমানে এক যান্ত্রিক শহর থেকে এক আলোকবর্ষ দূরে মায়াপুরী দেশে পৌঁছেছে তারা সরাসরি। নীল তাকে নিজে থেকে মুক্ত করলেও তিহু বিস্মরিত পদক্ষেপে এগিয়ে ক্যানভাসগুলোর দিকে মুগ্ধ পুলকিত চোখে তাকিয়ে রইল দেওয়ালের চারপাশের ক্যানভাসে। কোথাও রমণীর গ্রীবা বাঁকিয়ে দাঁড়িয়ে থাকার ছবি, তো কোথাও স্নিগ্ধ হাসির মুহূর্ত ফুটে উঠেছে, কোথাও আবার খোলা চুলে অরণ্য ঢাকা পড়েছে, কোথাও আবার স্নিগ্ধ মুখশ্রী। চারিপাশে এটা একই যেন তিহুময়। তবে সর্বোচ্চ বিষময় ব্যাপার হচ্ছে প্রতিটা ছবিতে সেই ছায়ামাবির কানে অতি যত্নে করে আঁকা রয়েছে একটি নীলচে বেগুনি অর্কিড। মনে হচ্ছে এই শিল্পী যেন সহস্র বছর ধরে কেবল এই এক ফুলেরই খোঁজ করে চলেছে। তিহু হৃদস্পন্দন যেন থমকে গেল। সে বুঝতে পারল এই নির্জন ঘরে নীল নীরবে নিভৃতে তার হৃদয়ের অঘন্য ভাবে সাজিয়ে রাখে। তবে এই ছায়ামানবী, এই স্নিগ্ধ রমণীর পরিচয় কি, যাকে নীল এতটা যত্নের সহিত লালন করে আসছে? এটা কে নীল সাহেব? তিহু আনমনা বিচলিত ভঙ্গিতেই অদ্ভুত ভঙ্গিতে হাসলো নীল। পেছন থেকে খুব মৃদুভাবে বলল, আমার হৃদয়ের বাগানে পরিস্ফুটিত গভীর প্রেমে ললিত একমাত্র অর্কিড। তিহু মুখ কুঁচকে নিল। নীল হেসে বলতে শুরু করলো, আমার দীর্ঘ সাধনার ফল আমার অর্কিড। তুমি জানো না, তোমাকে পাওয়ার আগে কি নিদারুণভাবে পড়েছি আমি। তোমার বিরহ আনলে তোমার পাওয়ার জন্য এই আমিটা অপেক্ষার প্রহর গুনেছি প্রতিনিয়ত। আর তোমাকে দেখার আগ অব্দি এগুলো ছিল আমার অলৌকিক কল্পনার জাগ্রত তুমি। তিহু নির্বাক। ভেতরে এতক্ষণ যে সংসার মেঘ আচ্ছন্ন ছিল নীল, তা যেন এক সহজ স্বীকারোক্তিতে আনন্দ অশ্রুর মতোই ঝরে পড়ল। অভিমানে যে বুকটা ভার হয়েছিল তা যেন অপার্থিব সুখে ভরে গেল। সে অনুভব করলো নীল তাকে শুধু ভালোবাসেনি, তাকে সাধনা করেছে এই নির্জন শিল্পালয়ে। নিজেকে সামলাতে না পেরে এক নিমিষেই সমস্ত দূরত্ব ঘুচে ঝাঁপিয়ে পড়লো সে নীলের বুকে। তবে মুহূর্ত না পেরোতেই শুরু করলো ফুপিয়ে ফুপিয়ে কান্না। তবে এই কান্না দুঃখে নয়, এক প্রাপ্তির। নীল যেন এই মুহূর্তে সেই প্রাপ্তি তুষরিত তার। সে অতি সাবধানে তিহুকে তার বাহুবন্ধনে আগলে নিল। কেবিনের সেই নিস্তব্ধতার মাঝে শুধু ছোটদা ছিল দুজনের হৃদস্পন্দনের দ্রুতলয়। হঠাৎই নীরবতা ভেঙে তিহু বলে উঠল, ভালোবাসি মিস্টার পলিটিশিয়ান, খুব 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 ভালোবাসি আপনাকে। হৃদয়ের অব্যক্ত অনুরাগী নিঃসংকোচে ব্যক্ত করলো সে তিহুর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরলো। দেখলো প্রিয়তমার পদ্ম ফুলের মতো দুটো চোখের জল আর হাসির এক অদ্ভুত লুকোচুরি খেলা। নীল পরমাবেশে ওর ললাটে নিজের ওষ্ঠদয় ঠেকিয়ে মৃদুস্বরে বলল, তোমার প্রতি আমার ভালোবাসা ওই মহাকাশের মতো বিশাল, যা শুরু আছে কিন্তু শেষ নেই। অনন্ত অসীম ভালোবাসার পরিণতি পরকালে অবধি বিস্তৃত। এই হাসরে আমার তোমাকে চাই, কেননা তোমার প্রতি আমার এই মোহগ্রস্ততা, যা এক জীবনে কাটিয়ে ওঠা অসম্ভব। আয়াজ ভাই, ভেসে আসা মেয়ের নিকণ্ঠে পিছে ঘুরে তাকায় আয়াজ। কানে ধরে রাখা সেলফোনটা আলাপচারিতায় স্থগিত হলো। হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে বলল, নাহার। জি। নাহা বান্ধবী অহিকে বিদায় জানিয়ে আয়াজের সম্মুখে এসে দাঁড়াতেই, আপনি? আমি। এনি প্রবলেম? না, প্রবলেম হতে যাবে কেন? আসলে প্রতিদিন রহিম চাচা আসে তো। রহিম চাচা তিহু ম্যাডামকে নিয়ে স্যারের অফিসে গিয়েছে, ওই জন্য স্যার আমাকে পাঠিয়েছেন। ও। আয়াজ সৌজন্যের সঙ্গে গাড়ির দরজা খুলে ধরলো। নাহার পদক্ষেপ যেন নিমিষের জন্য আড়ষ্ট হয়ে এলো। এক ঝলক রোদে এসে ওর কপালে পড়তেই কেমন যেন স্নিগ্ধ কোহল রচনা করলো।
গাড়ি ছুটে চলেছে রাজপথের বুক চিরে। আয়াজ অত্যন্ত নিপুণ হাতে স্টিয়ারিং ধরে আছে। তার পুরো মনোযোগ সামনের পিছনে রাস্তার ওপর। দীর্ঘদিন আয়াজের মুখোপায় এক অদ্ভুত গম্ভীর্য। তার এই নিষ্পৃহতা আর চরম নির্লিপ্ততা যেন গাড়ির ভেতরে বাতাসকে ভারী করে তুলেছে। অন্যদিকে ব্যাক সিটে বসা নাহা যেন কোনোভাবেই স্থির থাকতে পারছে না। সে জানালার দিকে তাকিয়ে থাকার ভান করছে ঠিকই, কিন্তু তার অভদ্র চোখ দুটো বারবার তটস্থ হচ্ছে সামনের দিকে। নাহা বারবার চাইলেও আয়াজ একবার অত্যন্ত আয়নার দিকে তাকাক, একবার অন্তত এক দৃষ্টিতে দৃষ্টি মেলাক তাদের। তার এই হেয়ালদোল ভাব দেখে নাহার বুকের ভেতরটা যেন অকারণে দুরুদুরু করছে। আবারও একটা চাপ অভিমান টানা বাজছে। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল অঘটনটা। আয়াজ হুট করেই তার চোখের মনিচটা স্থির করলো আয়নার ওপর। অত্যন্ত নিপুণভাবে, কোনো পূর্ব সংকেত ছাড়াই আয়াজের সেই তীক্ষ্ণ আর গভীর দৃষ্টি সরাসরি আশ্রে পড়ল নাহার চোখের ওপর। না, এবারে প্রস্তুত ছিল না। ধরা পড়ে যাওয়ার এক তীব্র লহমায় তার শরীরটা যেন পাথর বনে গেল। আয়াজ চোখের সেই শীতল অতল চাহনিতে বাকরুদ্ধ পড়ল নাহা। সে দ্রুত চোখের পলক ফেলে জানালার বাইরের দিকে দৃষ্টি সরিয়েছে ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার ফর্সা গাল দুটো লজ্জার সংকোচে যেন রক্তিময় উঠেছে। অন্যদিকে আয়াজ দৃষ্টি ফিরিয়ে নিয়ে ফের মনোযোগ দিয়েছে ড্রাইভিংয়ে। কিন্তু নাহার অবস্থা বেসামাল। গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দে এখন কেবল নাহার হৃৎস্পন্দনের ধুকপুক শব্দই শোনা যাচ্ছে। ভার্সিটি শেষে বান্ধবীর সাথে গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে টের পায়নি মুন্নি। বাড়ি যাওয়ার জন্য ভার্সিটি থেকে অনতি দূরে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সে। ড্রাইভার আঙ্কেল আসবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই। সে আশায় দাঁড়ানো সে। তৎক্ষণাৎ দৃষ্টিগোচর হয় কিছুদিন আগে পূর্বের পরিচিত সেই অসভ্য যুবকটির সাথে। মুন্নি রেগে সেখান থেকে প্রস্থান করতে যেতেই যুবকটা দ্রুত এসে মুনির ওনার আঁচল টেনে ধরে। হে বিউটিফুল লেডি, এত দেমাক কিসের? মুনি চাইলেও না দশজনের সামনে কোনো বিশ্রীকাণ্ড ঘটাতে। ওনা ছাড়ুন অসভ্য লোক। যুবকটি এগিয়ে এসে বলল, আমার একটা সুন্দর নাম আছে। বাবা জন্মের পর সপ্তম দিনে আকিকা দিয়ে খুব যত্ন করে শেহজাদ চৌধুরী ছোট্ট করে সবাই তাজ বলে। আপনি আমাকে সে নামে ডাকলে খুশি হব। মুনি ক্ষিপ্ত বেগে নিজের ওনা ছাড়িয়ে নিয়ে বলল, নিজের নাম আর পার্সোনালিটির বর্ণনা অন্য কোথাও করুন গিয়ে, আমার লাগবে না। বলে সে সেখান থেকে প্রস্থান নিতে শেহজাদ দৌড়ে এসে তার দিকে পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, এত দেমাক কেন? হ্যাঁ, অ্যাটলিস্ট নামটা তো বলতে। মুন্নি তার দিকে ক্ষুব্ধ দৃষ্টি তাকিয়ে শেহজাদ কণ্ঠে কাচুমাচু করে বলল, ওই আর কি, এমনি শুনছিলাম। তৎক্ষণাৎ পেছন থেকে ভেসে আসে কোনো পুরুষালী কণ্ঠস্বর, ভাই আপনি এখানে? শেহজাদ বিরক্তিতে মুখ কুচকায়, হাত মুষ্টিবদ্ধ করে। ও শিট, পরক্ষণ পিছনে ঘুরে, হ্যাঁ একটা দিকে হাঁটতে এসেছিলাম। ছেলেটা অবাক কণ্ঠে বলে, আপনি হাঁটতেও বের হন ভাই? শেহজাদ বিরক্ত হলো বিস্মরিত ছেলেটার দিকে তাকিয়ে। না মানে, আপনার মতো ছেলেকে হাঁটতে বের হয়েছে গাড়ি রেখে? অবিশ্বাস্য না? শেহজাদ হঠাৎ চেয়ে দেখলো একটি গাড়ি এসে মুনিকে নিয়ে চলে যাচ্ছে সেখান থেকে। তৎক্ষণাৎ বিস্ফোরিত হলো সে, যাত্রীকে গিয়ে বলল, জয়নালের পচা ডোবায় আজ সারা রাত ডুবতে থাকবি তুই? ছেলেটা বিস্মরিত বলে, মানে? মানে তোর মাথা মুন্ডু। সেই জাতের চোখে মুখে যেন আগ্নেয়গিরির তপ্তলাভা। ছেলেটা ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল যেন আকাশ থেকে পড়া উদ্বিগ্নের মতোই। শেহজাদের চোখে মুখে তখন আগ্নেয়গিরির তপ্তলাভা বিরাজমানই। শেহজাদ চৌধুরী এই শহরের একাচ্ছত্র অধিপতি মীর শাহজাদ চৌধুরী, একমাত্র আদরের দুলাল। অগাধ ধন সম্পদ আর ক্ষমতায় মোহিত শক্তিতেই বেড়ে উঠেছে সে। বর্তমানে ছাত্র রাজনীতিতে এক প্রভাবশালী নেতা সে। রাজপথ কম্পিত হয়ে ওঠে। অথচ এই প্রতাপশালী যুবকটি আজ এক অগত্য নারী তরুণীর ওড়না ধরে সামান্য একটু পরিচয়ের জন্য ভিক্ষুকের মতো দাঁড়িয়েছিল। এ বৈপরজ্ঞ হতবাক হয়েছে তার দলীয় এই ছেলেটি। ক্ষণিকের মাঝে উজ্জ্বল আকাশটা মেঘের দাপত্যটাই যেন অন্ধকার রাজপুরীতে পরিণত করেছে। জুলাইয়ের সেই দুপুরে তপ্ত রোদে নিমেষের মধ্যেই গ্রাস করে নিল এক ঝাঁক কালচে মেঘের দল। তারা যেন দিক বিদিক শূন্য হয়ে আকাশের প্রান্তে ছোটাছুটি করছে। বাতাসে বেগ বাড়ার সাথে সাথে ধুলোর আস্তরণ রাজপথে ঝাপসা করে দিচ্ছে। আর সেই সাথেই শুরু হলো মেঘের গুরুম গুরুম গর্জন। কিয়ৎক্ষণ পূর্বের উজ্জ্বল নীলিমা মুহূর্তের মধ্যে এক রূঢ়মূর্তি বিলীন হয়ে যাচ্ছে। প্রকৃতির এই বিষময় বিদ্রোহ যেন এক পাশলা বৃষ্টির পরশ হয়ে ধেয়ে আসছে মহাপ্রবল হয়ে, যা ধুয়ে মুছে দিচ্ছে শহরের প্রশস্ত
সবকিছু। নীল তিহু বেরিয়েছে কিছুক্ষণ আগে। হুট করে আকাশের সমস্ত উজ্জ্বলতা বিলীন হয়ে মেঘের আস্তরণে। নীল তিহু সবে এক জীর্ণ রঙের দোকানে ছাউনিতে আশ্রয় নিয়েছে। হঠাৎই আকাশের মেঘগুলো যেন এক নিগূঢ় অভিমানে একে অপরের গায়ে ঢলে পড়ছে। রাস্তার পাশে ধুলোবালি, বৃষ্টির স্পর্শেই সেই সেদো গন্ধে যেন বিষাদ করে দিচ্ছে তাও। চারপাশটা হয়ে উঠেছে এক মায়াবী কুয়াশা আবৃত কিছু। তিহু মুগ্ধ নয়নে জলধারার দিকে তাকিয়ে রইল। মনে হলো তার এই বৃষ্টির প্রতি ফোঁটা যেন তাকে ডাকছে। সে অকুল হয়ে নীলের দিকে তাকায়। মিস্টার পলিটিশিয়ান। নীল বোধহয় বুঝলেন তিহুর সুর। কিছুটা কপাল গুটিয়ে আহ্লাদি কণ্ঠে বলুন না, চলুন একটু বৃষ্টি বিলাস করি। নীল পুরো কুঁচকে তাকায়, গম্ভীর গলায় বলে, একদম না, ঠান্ডা লাগবে। তিহু ঠোঁট উল্টে অভিমানে। তার সেই চপল মনের স্বাদ এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। সে জানালার ধারে লতার মতো মুখ লুকিয়ে ফুলিয়ে ছাউনির এক কোণে এক মন অভিমানে খেলা করে গেল যেন সেই বৃষ্টি। নীল দেখলো, কিন্তু ধরা দিল না। পরক্ষণে নীলকে কিছু বোঝে ওঠার আগে অবকাশ না দিয়ে তিহু এক দৌড় গিয়ে উন্মুক্ত রাজপথে মাঝখানে গিয়ে দাঁড়ালো। তার দুহাত প্রসারিত করে আকাশের দিকে মুখ তুলে নিজেকে শক্ত করে তীব্র এই বর্ষণে নীল উদ্বিগ্ন কণ্ঠে বলল, নূর। কিন্তু তিহু তখন ধরাছোঁয়ার বাইরে। সে হাসছে, আর সেই হাসির লহর বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছে এক অপূর্ব মূর্ছা হয়ে। নীল তার স্থিরতা ধরে রাখতে পারল না। একরাশ বিরক্ত, তার চেয়েও বেশি ভালোবাসা নিয়ে সেও বৃষ্টিতে ঝাপটায় সামিল হলো নির্জন সেই জনমানবহীন রাজপথে। বৃষ্টির পদাঘাতে চঞ্চল জলরাশি দুজন মানবী যেন মহাকালের এক স্তব্ধ পরিণতিতে পরিণত হলো। নীলের গাম্ভীর্য তখন বৃষ্টির ধারায় ধুয়ে মুছে গেছে। সে অপলক দৃষ্টে চেয়ে থেকে তীব্র বর্ষণের জলসিক্ত তিহুর ওই মুখশ্রীর দিকে। অলক্ষের মনের কোণে কোথাও যেন বেজে উঠল, काफी जो बादल बरस में दुख तुझको आखा बाहर के। ঝোড়ো হাওয়ার মাঝে সিক্ত বাতাস আর এলোমেলো চুল এলোমেলো করে যাচ্ছে। আরো বৃষ্টির দরে ক্রমে ক্রমে বাড়ছে। আকাশের মেঘের দল যেন আজ মাটির সঙ্গে সমস্ত হিসাব চুকিয়ে নিতে সেই অবিশ্রান্ত ধারার মাঝখানে দাঁড়িয়ে মনোমুগ্ধভাবে চেয়ে আছে তিহু। বৃষ্টির প্রতিটি কোণা তিহুর চোখে মুখে সে আলোকিত লাবণ্য ছড়িয়ে যাচ্ছে। নীল ধীরালয়ে তিহুর কাছে এসে সরে এলো। তার বলিষ্ঠ হাত দুটো দিয়ে তিহির মেহেদিন কোমর সযত্নে আঁকড়ে ধরতেই নীলের আকস্মিক এমন স্পর্শে তিহু যেন নিমিষে শিউরে ওঠে। তার কম্পিত চোখের পাতা দুটো বৃষ্টির জল আর আলোয় এক অপূর্ব মিশ্রিত দৃষ্টি করলো। নীল তার এক হাত বাড়িয়ে তিহুর ললাটে তিহু তিহুর চোখের গভীরে নিচের দৃষ্টি ডুবিয়ে দিতে স্নিগ্ধ গভীর কণ্ঠে বলে উঠল, শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাই, প্রতিটি বৃষ্টির কোনায় লেখা থাকুক, শেষ অবধি তোমাকেই চাই। কথাগুলো যেন বৃষ্টির শব্দের চেয়ে জোরালো হয়ে তিহুর হৃদয়ে গিয়ে আঘাত করলো। ঝোড়ো বাতাসের দপটে চারপাশের গাছপালা যেন স্থবির হলো। কথাগুলো যেন বৃষ্টির শব্দের চেয়েও জোরালো হয়ে তিহুর হৃদয়ে গিয়ে আঘাত করেছে। শুধু মাথা নিচু করে নীলের বুকের মাঝে নিজে আশ্রয় খুঁজে নিয়েছে তিহু। তিহুর লাজুকতায় মৃদু হাসল নীল। বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়েছে তিহু আর নীলের আধভেজা ব্লেজার তখনও তিহু শরীরে জড়ানো। নীল খুব সযত্ন সহিত আগলে রেখেছে তাকে। মহলে ঢুকতে মির্জা সাইমা দ্রুত এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই বৃষ্টির মধ্যে ভিজেছিস, এক্ষুনি ঠান্ডা লাগবে। নীল তিহুকে বক্ষে আগলেই বলল, তুমি গরম দুধের ব্যবস্থা করো কাকিয়া, হারি আপ। রুমিনারা কোথা থেকে জানি হাজির হলেন সেথায়। নীল, তুইও এমন কাণ্ড ঘটিয়েছিস? রফিনটাও কোথা থেকে জানি ভিজে পড়ে এসেছে। শীঘ্রই যা রুমে গিয়ে চেঞ্জ কর দ্রুত। বক্ষদেশে থাকা তিহু লজ্জায় কাচুমাচু করছে। এত মানুষের ভিড়ে নীলটা কিভাবে ধরে রেখেছে দেখে। তবে হেলদোলহীন যেন নীল। একেবারে বিষময় কাণ্ড ঘটালো সকলের সম্মুখে। তিহুকে তৎক্ষণাৎ তুলে নিল কোলে। তিহুর চোখে বিষময় কোঠা থেকে বেরিয়ে আসার উপক্রম। সে বলার আগে নীল একের পর এক সিঁড়ি ভেঙে এগিয়ে আসে কক্ষের দিকে। তিহু আকুপাকু করছে নামার জন্য। নীল ভাবান্ত দেখালো না কোনো। কক্ষের সম্মুখে আসতে এক প্রকার লাফিয়ে নেমে গেল তিহু। নীল অবাক কণ্ঠে বলল, ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছ কেন? তিহু নাক সিটকে দূরে সরে গিয়ে বলল, আপনি একটা জাতা, এভাবে বড়দের সামনে কেউ কোলে তুলে নিয়ে আসে? নীল কক্ষে প্রবেশ করতে করতে বলল, বউকে কোলে নিয়েছি তো কি হয়েছে? তা বলে সবার সামনে তো কি হয়েছে?
আমাকে পুরো দেশের সামনে কোলে নিতে বললেও শুধু কোলে কেন, আর অনেক কিছুই করতে পারি আমি। তবে কথা শেষ করতে দিল না, চিৎকার করে পাশে সরে গিয়ে সোফার কুশন ছুঁড়ে মারল নীলের দিকে তিহু। নীল ক্যাচ ধরতে হাসতে হাসতে বলল, ওকে ওকে, আই এম ক্রিপিং মাই মাউথ শার্ট। তিহু গজগজ করতে করতে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। নীল তখনও হেসেই চলেছে। হঠাৎই ওয়াশরুম থেকে ভেসে আসে তিহুর রাগী স্বর, ক্যালাবেন পরে আগে গিয়ে চেঞ্জ করে আসুন, রুমে পানিতে ভিজে যাচ্ছে, আপনার খবর আছে? তিহু সবে শাওয়ারটা ছেড়েছে, হঠাৎই ভেসে আসলো নীলের কণ্ঠ, জো হুকুম বেগম সাহেবা। ঘড়ির কাঁটায় রাত 12টার কিছু বেশি। রাতের খাওয়া দাওয়া আর এক গ্লাস গরম দুধ খাওয়ার পর থেকে হাঁচি তোলাটা কমেছে তিহুর। নীল এখনও ল্যাপটপে কাজ করছে। একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন বাকি রেখেই সে তিহুকে নিয়ে বেরিয়েছিল। এখন সেটার কাজ সম্পন্ন করছে। হঠাৎই দেখলো তিহু শীতে কাঁপছে, কুকড়ে গিয়েছে। তৎক্ষণাৎ ল্যাপটপ অফ করে এগিয়ে আসে ঘুমন্ত তিহুর পানে। তিহুর রক্তিম মুখের দিকে তাকিয়েই বুকের ভেতরটা কেমন করে ওঠে। সঙ্গে সঙ্গে হাত ছোঁয়ালো ললাটে, যা বুঝেছে তাই। ঝরে পড়ে যাচ্ছে শরীরটা, বিচলিত উদ্বিগ্ন হলো, উদ্বেগতা বাড়লো শতগুণ। দুপায়ে কক্ষ থেকে প্রস্থান করলো সে। কিছুক্ষণ পরে একটা বাটিতে সামান্য পানি আর কাপড় নিয়ে ফিরে আসলো। অপর হাতে সুপের বল, সেটাতে বেড সাইড টেবিলের ওপর রেখে তৎপর তিহুর মাথায় জলপটি করতে। ক্ষণের মাঝেই জ্বরের তোপ কমলো। তার রক্তিম মুখশ্রীর ফ্যাকাশে ভাবটাও ধীরে ধীরে কমতেই ডাকলো নীল। নূর। প্রথম ডাকে শুনল না তিহু। নীলতি সযত্ন সহিত আবারও ডাকলো, নূর। তিহু বিটপিট করে তাকালো, বলল, তখন বারণ করেছিলাম কিন্তু শোনোনি আমার কথা, এখন দেখলে কেমন জ্বর বাঁধিয়েছ। তিহু বিরক্তি কণ্ঠে বলল, এখন ডাকছেন কেন? স্যুপটা খেয়ে নেওয়ার পর মেডিসিন নিতে হবে। আমার এসব মেডিসিন লাগে না, ঠিকই ভালো লাগে না, কিন্তু নিতে তো হবে, না হলে জ্বর বাড়বে আরো। সরুন তো। নূর, কি হয়েছে? খেয়ে নাও না। খাও না বলছি তো। তাহলে কি খাবে? তিহু ভীষণ বিরক্ত হলো। এমনি কি নীলের বলা কথাগুলো আনমনে। বিরিয়ানি, তাও গরম গরম, খাওয়াবেন? নীল সামান্য কপাল গোটালো, পর মুহূর্তে বলল, আচ্ছা ওয়েট। তিহু বিস্মরিত দৃষ্টিতে তাকালো। নীল বেরিয়ে গেল সরু কক্ষ ধরে। রাত 1:50। প্রায় ঘন্টাখানেকের বেশি নীল কক্ষে অনুপস্থিত। এত রাতে কোথায় গেল? এমন চিন্তা থেকে এক প্রকার টলতে টলতে নিচে আসে তিহু। হঠাৎই রান্নাঘর থেকে ভেসে আসে টুংটাং শব্দ আর মশলার পরিচিত সুবাসে তিহুর ভুঁড়ি কুঁচকে যায়। এই মাঝরাতে সে রান্না করছে। সে ধীর পায়ে কিচেনের দিকে যেতেই চেয়ে রইল কিয়ৎক্ষণ। নীলের পরনে শার্টের হাতা গুটিয়ে কোমরে অ্যাপ্রন জড়িয়েছে, মনোযোগে খুন্তি নাড়ছে, চুলগুলো অবিন্যস্ত, কপালে বিন্দু বিন্দু ঘাম। তিহু অস্ফুট স্বরে ডাকলো, নেতা সাহেব। নীল চমকে পেছনে তাকায়। তিহুকে দেখে হেসে উঠে বলে, ওয়েট ফর 10 মিনিট, বিরিয়ানি অলমোস্ট ডান। তিহু বিস্ময়ে বিমোহিত, আপনি সত্যি রান্না করছেন? নীল চুলার আঁচ কমিয়ে দিয়ে তিহুর সামনে এসে দাঁড়ালো। তার তপ্ত ললাটের আলগোছে হাত রেখে জ্বরের তাপটা মেপে নিল। ম্যাডাম সাহেবা, ফর্মালিটি বলেও কথা আছে, মেনটেন না করলে হয়? তিহু অপলক তাকিয়ে রইল তার দিকে। নীল কতটা নিপুণভাবে বিরিয়ানিতে দম দিচ্ছে। কুকিং পটটাও নামালো, প্লেটে ধোয়াটা গরম বিরিয়ানি বেড়ে দিয়ে ডাইনিং টেবিলে এসে তিহুকে ডেকে বলল, এবার বসুন ম্যাডাম সাহেবা। বিরিয়ানির গ্রানে চারপাশটা মোমো করছে। তিহু ধীরে ধীরে সে টেবিলে বসতেই নীল চেয়ার টেনে তার পাশে বসলো। অতি যত্নে প্লেটে থেকে খাবার তুলে মুখে তুলে দিল। প্রথম লোকমা খেয়ে তিহু বিস্মরিত হলো যেন। আনবিলিভেবল, আপনি এত ভালো রান্না করতে পারেন? নীল মুচকি হাসলো, সামান্য পারতাম, কিন্তু আজকে এটা ডিফারেন্ট, ইটস টু মাচ স্পেশাল। কেননা আজকের ক্লায়েন্ট খুব ডিমান্ডিং তো। তিহু এবার হেসে উঠল, পরক্ষণে ভাবলো সে কতটা ভাগ্যবতী।